সহ 24 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বিদেশে পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10 ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মানব পাচারকারী চক্রের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, দেশি বিদেশি পাসপোর্ট, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব 3-এর গোয়েন্দারা। আর লিবিয়ায় পাচার হওয়া 27 জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় প্রায় প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তারপর অসহায় দরিদ্র মানুষগুলো স্বল্প খরচে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন বিদেশের উদ্দেশ্যে। অধিকাংশ ক্ষেত্রে এদের ঠিকানা হচ্ছে বিদেশের কারাগারে। দেশি বিদেশে একটি মানব পাচারকারী চক্র বিদেশগামী এসব যাত্রীর দুর্বলতার সুযোগ নিয়ে টাকার বিনিময়ে পাচার করছে তাদের। জাল ভিসার মাধ্যমে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে 10 জনকে উদ্ধার করে র্যাব। আমাদেরকে ডাইরেক্ট বিমানে পাঠাবে, তারপরে দেখা গেছে আমাদেরকে ডাইরেক্ট বিমানে ওই ভিতরে ঢোকার পরে বলে যে ইন্দোনেশিয়া হয়ে যেতে হবে, অর্ধেক দেখা গেছে ওইখান থেকে পানির পথে যাইতে হবে আর কি, নৌপথে আর কি। তারপরে আমরা কি করলাম, যখন শুনলাম যে পানির পথে যাইতে হবে তখন আমরা একটু পিস্টান দিলাম। মালয়েশিয়া পাঠানোর নাম করে তাদের প্রত্যেকের কাছ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। একটি ভুয়া ভিসা দিয়ে বিভিন্ন এয়ারপোর্ট ক্রস করে লিবিয়া পর্যন্ত, লিবিয়া ট্রিপলিতে পাঠানো হয়। সেখানে প্রথমে একটি দলের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তারা কোনো একটি গুপ্ত স্থানে তাদেরকে জিম্মি করে। জিম্মি করার পর পরিবারের কাছ থেকে গড় পর্তায় প্রায় প্রত্যেকের কাছ থেকে 5 লক্ষ টাকা করে নিয়েছে। 5 লক্ষ টাকা করে নেওয়ার পরেও তাদেরকে ছাড়ে নাই। পরবর্তী আরো কেউ 2 থেকে 3টি দলের কাছে তারা বিক্রি হয়েছেন। আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা শফিকুল ইসলাম ওরফে গুরু এবং মালয়েশিয়া প্রবাসী আবুল বাশার। এদের বৈধ কোনো কাগজপত্র নেই। অবৈধভাবে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ হতে বিভিন্ন দেশে মানব পাচার করে তারা। পাচারের পরে তাদের নির্যাতন করে পরিবারের কাছ থেকে আদায় করা হয় বাড়তি টাকা। জাল ভিসা নিয়ে কিভাবে ইমিগ্রেশন পার হয় তা খতিয়ে দেখা প্রয়োজন মনে করে র্যাব। যেহেতু বাংলাদেশের এয়ারপোর্ট তারা অতিক্রম করছে, এখানে যে চেকিং ব্যবস্থাগুলো আছে সেগুলো অবশ্যই নজরদারি কিংবা আরো বেশি খতিয়ে দেখার প্রয়োজন আছে। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় র্যাব 3-এর আরেকটি দল সেখান থেকে 27 পাচারকারীকে দেশে ফেরত আনে। বাঙালি, নাইজেরিয়া, গানা, সুদানি সব ধরনের লোক আছে ওখানে, বিভিন্ন কান্ট্রি। ওইখানে এক রুমে 100 রাখতো। পানির কষ্ট, খাবার কষ্ট, উল্টো পাল্টা করলে মার দিত, পাও বান্ধে উপরের দিক নিয়ে মার দিত। লিবিয়া থেকে উদ্ধার হওয়া ভিকটিমদের প্রত্যেকেই সেদেশের পুলিশের কাছে ধরা পড়ার পর 6 মাসের দণ্ড ভোগ করেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে স্থানান্তরের আদেশ দেয়। এছাড়া 60 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলেছে উচ্চ আদালত। হুমায়ুন চিশতির রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা রাজধানীর বকশীবাজারে অবস্থিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলার একটি অংশের অভিযোগ পুনরায় তদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারিক আদালতে আবেদন করেন। এই আবেদনের শুনানি ও নিষ্পত্তির আগেই গত 2 ফেব্রুয়ারি বিচারিক কার্যক্রম শুরু হলে আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন তিনি। ওই দিন তা খারিজ হয়। পরে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে 8 ফেব্রুয়ারি আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। সেই আবেদনের উপর শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য বুধবার দিন নির্ধারিত ছিল। এদিন আবেদন মঞ্জুর করে মামলাটি মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্ট ডিভিশন আমাদের অনাস্থার বিষয়টি আমলে নিয়ে উক্ত মামলাটি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে বদলির নির্দেশ প্রদান করেন। 60 দিনের কথা উনি বলেছেন, আদালত আইনের বিধানটা আছে, কিন্তু সেটা অ্যাকর্ডিং উইথ ল যখন আসবে তখন সেটা তখনকার প্রেক্ষাপট দেখা যাবে। আদেশের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলেন, এই আদেশের মাধ্যমে মামলাটি নিষ্পত্তির জন্য সময় বেঁধে দিল হাইকোর্ট। ফলে মামলাটি দ্রুত শেষ হবে বলেও আশা করেন তিনি। যে অবস্থা থেকে ছিল মামলা, যে স্টেজে ছিল সেখান থেকে শুরু হবে। পরিবর্তনের ফলে কোনো কালক্ষেপণও হয়নি। আমি মনে করি আমার ক্লায়েন্ট দুর্নীতি দমন কমিশনে এতে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা আদালত পরিবর্তন যেখানে হবে আমরা সেখানে যাব এবং সেইখানে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করেছে। আমরা মাননীয় আদালতের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এদিকে হাইকোর্টের একই বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পুনরায় তদন্ত চেয়ে খালেদা জিয়ার আরেকটি আবেদনের শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেয়া হবে। 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলায় একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খাদিজা ও তার পরিবার। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জপনের রিপোর্ট, জানাচ্ছেন কঙ্কন নাগ। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলম। সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা 32 পৃষ্ঠার রায়ের 10 পৃষ্ঠার সারসংক্ষেপ পড়ে শোনান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল। এদিকে রায়ে সন্তুষ্ট বদরুলের নির্মমতার শিকার খাদিজা নারীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে নিজের স্বপ্ন পূরণে নতুন করে যাত্রা শুরুর প্রত্যয় জানান তিনি। রায়ে খুশি খাদিজার সহপাঠীরাও। আমি সন্তুষ্ট আছি। আমি আল্লাহর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আদালতের কাছে আমি শুকরিয়া জানাই। আমার যে পরিস্থিতি হয়েছে আমি চাই না সেই পরিস্থিতি অন্য কোনো নারীদের উপর হোক। পরবর্তীতে আমি আবার লেখাপড়া শুরু করব, আমার স্বপ্ন আমি পূরণ করব। আজকে নারী দিবস, নারীদের বিজয় হয়েছে যে বদরুলের মতন একজন পশুর যাবজ্জীবন হয়েছে সর্বোচ্চ শাস্তি, আমরা এতে খুবই খুশি। আর এই রায়কে দৃষ্টান্তমূলক হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, এই রায় ভবিষ্যতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লড়াইকে সহজ করবে। এই রায়ে বদরুল আলমকে 326 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরো 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এবং দেশবাসী সমগ্র জাতি আমরা খুশি হয়েছি। তবে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বদরুলের আইনজীবী। রায়টা আমি সম্পূর্ণভাবে আসলে অসন্তুষ্ট ওই রায়টার উপরে। আমি উচ্চ আদালতে যাব, আপিল করব এবং এখান থেকে ন্যায় বিচার পাবো এই আশাবাদী। নারীর উন্নয়নের পথে শিক্ষা, দারিদ্র্য, সহিংসতা ও বাল্যবিবাহ প্রধান বাধা মন্তব্য করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জাতিসংঘের নারী বিষয়ক প্রতিনিধি ক্রিস্টিন হন্টার বলেন, নেতৃত্ব বিকাশে বাংলাদেশের নারীরা বিশ্বব্যাপী উদাহরণ সৃষ্টি করেছেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 5 নারীকে জয়িতা পুরস্কার দেয়া হয়। নারীদের বাধা, চলার পথের যেই বাধা, তার মধ্যে দারিদ্রতা অন্যতম, তার মধ্যে শিক্ষা এবং অর্থনৈতিক মুক্তি। আর দারিদ্রতার জন্য সরকার নারী ও শিশুদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রা উদ্বোধন করে তিনি এ অভিযোগ করেন। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না গেলে নারী অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর হামলার কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের আমলে নারী ও শিশু নির্যাতনের নতুন রেকর্ড হয়েছে। আজকে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় জোর করে আছেন নিজেদেরকে নারী প্রগতির অগ্রগতির পথিক ভাবে, কিন্তু শেখ হাসিনার অধীনে এত বেশি নারী নির্যাতন হয়েছে, এত বেশি শিশু নির্যাতন হয়েছে, সেটি ভাষায় প্রকাশ করার নেই। সবকিছু নির্ভর করবে গণতন্ত্রের মুক্তির উপর। যদি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকে, যদি আমাদের অধিকারগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারি, আমার অধিকারকে নিশ্চিত করতে পারি, তাহলে শুধুমাত্র আমরা নারীদের অধিকারকে নিশ্চিত করতে পারব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির পক্ষ থেকে আত্মনির্ভরশীল শ্রেষ্ঠ নারীদের সম্মাননা দেওয়া হয়েছে। রাজধানী আগারগাঁও এলজিডি মিলনায়তনে সফল নারীদের স্বর্ণপদক ও ক্রেস্ট দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে এ মাসে জাতীয় পার্টির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সকালে রাজধানী ইমানুয়েল কনভেনশন সেন্টারে এক যোগদান অনুষ্ঠানে তিনি জানান, এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট গঠনের আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, নতুন এই জোট আগামী জাতীয় নির্বাচনে এককভাবে লড়বে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের কো চেয়ারম্যান GM কাদের বক্তব্য রাখেন। রাজধানী হাতিরঝিলের বহুতল ভবন ভাঙতে ৩ বছর সময় চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGMEA। বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সংগঠনটির আইনজীবীরা এ আবেদন জমা দেন। এর আগে রোববার BGMEA ভবন ভাঙার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। ওই আদেশে ভবন ভাঙার জন্য কত সময় লাগবে তা BGMEA কর্তৃপক্ষকে বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবে আপিল বিভাগ।